ওকে, সো আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট শুরু হয়েছে। আপনারা যারা যারা এনরোলমেন্ট করতে যাচ্ছেন, আমাদের এখানে যারা এই ফ্যামিলিতে মেম্বারশিপে জয়েন করতে চান, লাইফ টাইম অনেকেই আমাকে এসএমএস করেছেন, আমাদেরকে এসএমএস করেছেন, টেক্সট করেছেন। সো আজকে আমরা আমাদের ব্যাচ এনরোলমেন্ট শুরু করেছি, যেটা আগামী 3 দিন পর্যন্ত থাকবে। ওকে, সো আমরা প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করব। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, ফটো সেন্সর অলরেডি আপনারা দেখেছেন। ফটো সেন্সর, আজকে আমরা প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করব। ওকে, সো প্রক্সিমিটি সেন্সর, এই প্রক্সিমিটি সেন্সর ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহৃত হয়। আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করতাম তখন এই সেন্সরগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করেছি, অনেক কাজ করেছি, অনেক আমাদের বেভারেজ প্ল্যান্টে এই সেন্সরগুলো অনেক বেশি ব্যবহৃত হতো। ওকে, সো প্রক্সিমিটি সেন্সর, আজকে আমরা প্রক্সিমিটি সেন্সর সম্পর্কে বিস্তারিত জানবো। প্রক্সিমিটি সেন্সর কি, কিভাবে কাজ করে, কনস্ট্রাকশন এর ওয়ার্কিং প্রিন্সিপাল, ওয়্যারিং কিভাবে আপনি সেটা ব্যবহার করবেন, কোন পারপাসে ব্যবহার করবেন, এভরিথিং এ টু জেড আমরা এটা কভার করার চেষ্টা করব। ওকে, সো আপনারা হয়তো বলবেন যে এই সেন্সরগুলো আসলে এই পিএলসি টপিকে কেন? কারণ কি, পিএলসি শুধুমাত্র যে আপনি প্রোগ্রামিং শিখবেন বা পিএলসি নিয়ে কাজ করবেন, পিএলসি ওয়্যারিং এগুলো শিখবেন তা না। কারণ পিএলসির সাথে আপনাকে আরো অনেক রকম ইনপুট আউটপুট ডিভাইসগুলো কানেক্ট করতে হয়, ইন্টারফেস করতে হয়, অনেক রকম ডিভাইস কন্ট্রোলার, বিভিন্ন রকম সেন্সর অহরহই কানেক্ট করতে হয় ইনপুট ডিভাইস হিসেবে অটোমেশনে। তো এই জন্য আমরা আমাদের এই বিভিন্ন রকম সেন্সরগুলো আমরা এই কোর্সে জাস্ট দেখানোর চেষ্টা করেছি, যাতে আপনি এই সেন্সরগুলা পিএলসির সাথে কিভাবে ইন্টারফেস করবেন, কোন পারপাসে কোন সেন্সরগুলো ইউজ করবেন, এগুলোর আউটপুট কিভাবে নিবেন দেখবেন। সো এই জিনিসগুলো যাতে আপনি বুঝতে পারেন, খুব সহজে যাতে আপনি পিএলসি নিয়ে কাজ করতে পারেন। ওকে, সো লেটস স্টার্ট। প্রক্সিমিটি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর হচ্ছে একটা নন কন্ট্যাক্ট সেন্সর, অর্থাৎ আমাদের এখানে প্রক্সিমিটি সেন্সর আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, জাস্ট এ মিনিট। সো আমাদের এখানে ল্যাবে এই প্রক্সিমিটি সেন্সরগুলো আছে। এটা হচ্ছে একটা প্রক্সিমিটি সেন্সর, আপনি দেখতে পাচ্ছেন অনেকটা, আমি যদি একটু বড় করে দেখাই, অনেকটাই যে ছবিতে আমরা দেখাইলাম এই ছবিটার মতোই, তাই না? সো এটা একটা প্রক্সিমিটি সেন্সর। সো এটা একটা 3 ওয়্যার প্রক্সিমিটি সেন্সর, ঠিক আছে? 3 কালারের ওয়্যার আছে। সো কোনটার কি কালার কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা এখন দেখব, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, এটা হচ্ছে নন কন্ট্যাক্ট সেন্সর। নন কন্ট্যাক্ট বলতে কি, ধরেন এটা আসলে টাচ না করেই কোনো অবজেক্ট, কোনো যেটা আপনি ইয়ে করতে চান, ডিটেক্ট করতে চান, ওই অবজেক্ট এই সেন্সর হেডকে টাচ করার প্রয়োজন হয় না, ঠিক আছে? টাচ না করেই সে ডিটেক্ট করতে পারে। এর মধ্যে আসলে বেসিক্যালি একটা কয়েল থাকে, সেন্সরের ভেতরে একটা কয়েল থাকে। যখন আমি পাওয়ার দিব, সেন্সরটা কি হবে, একটা কয়েলে পাওয়ার দিলে কি হয়, সাধারণত এটা ম্যাগনেটাইজড হয়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এর আশেপাশে কয়েলের। এটাই তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রিন্সিপাল, তাই না? সো যেহেতু এর সামনে একটা নির্দিষ্ট এরিয়াতে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, সো ওই ফিল্ডের মধ্যে যখন বস্তুটা আসবে তখন সে কি করবে, এটা ডিটেক্ট করবে। অবশ্যই সেটা হতে হবে মেটাল বস্তু, ঠিক আছে? তবে প্রক্সিমিটি সেন্সর মেটাল নন মেটাল দুই রকমই হইতে পারে। মেটালের ক্ষেত্রে মেটালিক অবজেক্ট করতে পারে প্রক্সিমিটি সেন্সর, আর এটা ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর বলে। আর একটা হচ্ছে ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর। ওই সেন্সর ফিল্ডের সামনে যে কোনো অবজেক্ট আসলে সে ডিটেক্ট করতে পারে, সেগুলো আমরা একটু পরেই দেখব। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি আরেকটু সামনে আগাই, এটা কি টেকনোলজি ব্যবহার করে এই সেন্সরগুলা আসলে তৈরি করা হয়? বিভিন্ন রকম টেকনোলজি ব্যবহার করে। এটা আসলে অবজেক্টের ধরন, কোন প্ল্যান্টে আপনি ইউজ করছেন, কি টাইপের অবজেক্ট আপনি আ ও করবেন, ডিটেক্ট করবেন। সো এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন টেকনোলজির সেন্সরগুলা, এগুলো নিয়ে প্রতিনিয়ত গবেষণা হয়। সো এই কোন টাইপের অবজেক্টের উপর আমরা কোন টাইপের অবজেক্ট আমরা ডিটেক্ট করবো সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন টেকনোলজির এই সেন্সরগুলো পাওয়া যায়, যেমন সাউন্ড, লাইট, ইনফ্রারেড, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। এইসব টেকনোলজি ব্যবহার করে আমরা এই সেন্সরগুলো মার্কেটে পাই। ওকে, সো আমরা কোন টাইপের সেন্সরগুলো কখন ইউজ করবো সেটা আমরা দেখব। আচ্ছা, এটাকে প্রক্সিমিটি সুইচও বলে অনেক ক্ষেত্রে। ওকে, সো এর সুবিধাগুলো কি? সুবিধা, অনেক রকম সুবিধা আছে।
এটা আসলে খুবই ওর্স কন্ডিশনে বা বিরূপ আবহাওয়ায় ওয়েলি কন্ডিশন যেখানে ডাস্ট আছে। সো ওইসব ফ্যাক্টরিতে এটা ব্যবহার করা হয় ওয়েল মিলে যেখানে প্রতিনিয়ত ওয়েল বাতাসে উঠতে থাকে, বিভিন্ন সারফেসগুলো ওয়েলি হয়ে যায়। এই সেন্সরের সামনে ধরেন কোনো ওয়েল যদি জমতে থাকে আস্তে, আস্তে তো একটা লেয়ার পড়বে, তাই না? সো বাট যেহেতু এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সামনে, সো ফলে এর ডিটেকশনে কোনো সমস্যা হয় না। বাট এটা যদি ফটো সেন্সর হইতো তাইলে কি হইতো? ধরেন একটা ওয়েল প্লান্ট, এখানে আস্তে, আস্তে ফটো সেন্সরের সামনে কি হইতো? ওয়েল একুমুলেট করতো, তাই না? সো ওয়েল একুমুলেট হইলে কি হইতো? আম ওয়েল একুমুলেট হইলে দেখা যায় যে এর সামনে একটা আস্তরণ পড়ে যেত। ফলে লাইটটা রিফ্লেক্টরে পাইতো না ঠিকমতো। ফলে এই সেন্সরটা সবসময় পেয়ে থাকতো। আপনারা হয়তো এরকম প্রবলেম অনেকেই ফেস করেন যে সেন্সরটা দেখেন যে আউটপুট দিয়ে আছে। আসলে দেখবেন যে অনেক ক্ষেত্রে এটা পরিষ্কার করলে ঠিক হয়ে যায়। ঠিক আছে? সো ফটো সেন্সর ওইসব জায়গায় যেসব জায়গায় ব্যবহার করা যায় না, এটা কিন্তু ওইসব জায়গায় যেমন ডাস্ট পড়ে থাকতে পারে। ডাস্ট পড়লে একটা আস্তরণ পড়লে ফটো সেন্সরের ক্ষেত্রে একটা ডিটেকশন সে দিয়ে রাখবে। বুঝবে যে কোনো বস্তু আছে। কিন্তু বাস্তবে কোনো বস্তু নাই। বস্তু কি? এই ডাস্টের লেয়ারটা, তাই না? সো এইটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে সুবিধা। ওইসব জায়গায় আপনি যেখানে ডাস্ট, ওয়েল আছে, অ্যাকুমুলেট হয় সেখানে আপনি এই সেন্সরগুলা ব্যবহার করতে পারেন। এটা খুবই সিম্পল এবং ইজি। দেখেছেন না? 3 ওয়্যার একটা সেন্সর, একটা নরমাল। সো ২ টা ওয়্যারে আপনি পজিটিভ নেগেটিভ দিবেন। ২ টা ওয়্যারে যেটা যে মানে ম্যানুয়াল অনুসারে এবং একটা ওয়্যার যেটা ব্ল্যাক ওয়্যার ওটা দিয়ে আউটপুটটা পাবেন। এটা যদি ২৪ ভোল্টের হয়, পিএনপি সেন্সর হয়, দেন হচ্ছে আপনি সেন্সরের সামনে কোনো একটা বস্তু আসলে সে ২৪ ভোল্ট ডিটেকশন দিবে, অথবা যদি এনপিএন সেন্সর হয়, সেন্সরের সামনে কোনো বস্তু আসলে সে কি করবে? নেগেটিভ আউটপুট দিবে। অবজেক্টকে টাচ না করে সে ডিটেক্ট করতে পারে। এটা খুবই সস্তা। ফটো সেন্সরের তুলনায়ও এটা অনেক সস্তা। আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশন মনে করেন যেটা আ কম পয়সার জিনিসপত্র ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনি ফটো সেন্সরের জায়গায় এই প্রক্সিমিটি সেন্সরটা ইউজ করতে পারেন। ওকে, আমরা এর কিছু অ্যাপ্লিকেশন যদি দেখি কোথায়, কোথায় এর ব্যবহার হয়। আ অটোমোটিভ ইন্ডাস্ট্রি যেখানে গাড়ি তৈরি হয়, ভেহিকল গুলা তৈরি হয়, এখানে বিভিন্ন রকম মেটাল জিনিসপত্রগুলা থাকে। আপনি দেখতে পাচ্ছেন ডান পাশের চিত্রে। এরকম অনেক রোবোটিক আর্ম থাকে, অনেক কিছুই মেটাল থাকে। সো এই জিনিসগুলা আ উম মেটালিক যেহেতু জিনিসপত্র বেশি, সো ওইখানে এই প্রক্সিমিটি সেন্সরটা ব্যবহার করা হয়, যাতে করে আমরা খুব ইজিলি সেটা ডিটেক্ট করতে পারি। ওকে? আ দেন মেশিন টুলস ইন্ডাস্ট্রি আপনি ডান পাশের চিত্রে দেখতে পাচ্ছেন। এটা একটা টুলস ইন্ডাস্ট্রি যেখানে মেটালিক জিনিসপত্র কনভেয়ার দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্রগুলা যাচ্ছে মেটালিক। ওকে? সো এই জিনিসগুলা এটা খুব সহজেই ডিটেক্ট করতে পারে। ওকে। সো এরপরে আমরা যদি দেখি ফুড প্রসেসিং এ আমি অনেক ব্যবহার করেছি। ফুড প্রসেসিং প্ল্যান্টে আমি অনেকদিন ছিলাম। সো কনভেয়ার এটি ব্যবহার করা হয়। মেশিন, বেভারেজ প্ল্যান্টের বিভিন্ন যে বটল ব্লোয়িং মেশিন, ফিলিং মেশিন অনেক জায়গায় আছে যেখানে মেটাল গুলা ডিটেক্ট করে। সো অনেক রোবোটিক আর্ম থাকে বটল একটা থেকে আরেকটাতে সে ট্রান্সফার করে। সো এই মেটালিক যে আর্ম গুলা একটা থেকে আরেকটা সামনে যখন যাবে তখন সে আ ডিটেক্ট করে। ওকে? সো অ্যাসেম্বলি লাইন, বিভিন্ন রকম অ্যাসেম্বলি লাইন, গাড়ি অ্যাসেম্বলি লাইন, ফ্রিজ অ্যাসেম্বলি লাইন যেগুলো যেখানে প্রোডাক্ট গুলো অ্যাসেম্বলি করা হয় ওইসব লাইনে এগুলো ব্যবহার করা হয়। ট্রাক, এগ্রিকালচারাল মেশিন এগুলোতে অনেক বেশি থাকে। মেশিন ট্রাক গুলাতে এগ্রিকালচারাল মেশিন আপনারা যদি দেখে থাকেন, ওকে? আ এ আপনি দেখে থাকতে পারেন যে গাড়ির পেছনে আ বেশ কয়েকটা সেন্সর থাকে। পার্কিং সেন্সর। এটা হচ্ছে প্রক্সিমিটি সেন্সর। গাড়ি যখন পেছনের দিকে আপনি নিবেন, ওয়াল থেকে একটা সার্টেন একটা ডিসট্যান্স পর্যন্ত সে যখন ডিটেক্ট করবে ওয়াল পেয়ে গেছে একটা সার্টেন ডিসট্যান্স এ, সে তখন গাড়ি আর পেছনের দিকে মুভ করতে দিবে না। অর্থাৎ যাতে ওয়ালে গিয়ে গাড়ির পেছন দিক ব্যাক সাইড নষ্ট হইতে না পারে। ঠিক আছে? সো ওইখানেও প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়। সেলফ ড্রাইভিং কার যেখানে টেসলা না? টেসলাতে হচ্ছে এটা অটোনোমাস কার, সেলফ ড্রাইভিং কার। ওখানে বিভিন্ন সেন্সরগুলা ব্যবহার করা হয়। ওখানে প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করা হয়, লাইডার সেন্সর, লাইডার টেকনোলজি সেন্সর ব্যবহার করা হয়। ওকে? প্রক্সিমিটি সেন্সর দেখা যায় যে এই সেন্সরগুলা ব্যবহার করার ফলে একটা গাড়ি পেছন থেকে পেছনের যেহেতু এটা অটোমোটিভ কার, কোনো ড্রাইভারলেস কার। সো সেই ক্ষেত্রে একটা গাড়ির পেছনের গাড়িটা কতটুকু ডিসট্যান্সে আছে সে কন্টিনিউয়াসলি মেজার করে বাম পাশের গাড়ি থাকলে এটা কতটুকু ডিসট্যান্সে আছে, ডান পাশে কতটুকু ডিসট্যান্সে আছে, সামনের গাড়িটা কতটুকু ডিসট্যান্সে আছে। সো ওই ডিসট্যান্স মেজারমেন্ট করে এই যে মানে কতটুকু ইয়াতে আছে। সো এই জিনিসগুলা সেন্সিং অনেক কিছু সে আ অ প্রক্সিমিটি সেন্সরের মাধ্যমে সে ডিটেক্ট করে হচ্ছে সে সেলফ অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে সে ডিসিশন নেয় যে আসলে গাড়ি ডানে যাবে, বামে যাবে, মানে সেফ পজিশনে থাকবে কন্টিনিউয়াসলি সে মেইনটেইন করবে। ওকে? সো ওইসব জায়গায়
এগুলা ব্যবহার করা হয়। আমরা এর অ্যাডভান্টেজ এবং কিছু অ্যাপ্লিকেশন দেখলাম। আই থিংক সো আপনারা বুঝতে পারছেন যে এগুলো কোথায় ব্যবহার করা হয়। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ টপিকে আসবো যেটা হচ্ছে টাইপ। হুম? কি টাইপ প্রক্সিমিটি সেন্সর পাওয়া যায়? নরমালি ২ রকম পাওয়া যায়, না? এটা কিসের উপর ডিপেন্ড করে? স্পেসিফিক অ্যাপ্লিকেশন। কোন অ্যাপ্লিকেশনে আপনি এই সেন্সরগুলা ব্যবহার করবেন? আ কোন এনভায়রনমেন্টে ওয়েলি, ডাস্টি আ এটার উপর ডিপেন্ড করে আপনি ওই সেন্সর টাইপগুলা ব্যবহার করবেন। ওকে? আ ২ রকম সেন্সর পাওয়া যায়। একটা হচ্ছে ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, আরেকটা হচ্ছে ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর। ওকে? সো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কি? আমরা একটু আগে দেখে নিই, তারপরে এর অ্যাপ্লিকেশনটা দেখব। এটা শুধুমাত্র মেটাল অবজেক্ট ডিটেক্ট করে। সেন্সরে যখন আপনি পাওয়ার দিবেন, ভোল্টেজ দিবেন, সেন্সরের মধ্যে যে কয়েলটা থাকে এটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে। নির্দিষ্ট এরিয়া জুড়ে। এটা সেন্সরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে যে আসলে কতটুকু এরিয়া জুড়ে সে এই ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করবে। ওকে? সো এই ফিল্ডের মধ্যে যখন কোনো একটা মেটাল অবজেক্ট আসে তখন সে ডিটেক্ট করে। সে কি করে? সেন্সর হেডের সামনে একটা নির্দিষ্ট এরিয়া জুড়ে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। আচ্ছা, যখন মেটালিক অবজেক্ট এই ফিল্ডের মধ্যে প্রবেশ করবে, অর্থাৎ কোনো একটা অবজেক্ট যদি এর সামনে চলে আসে, তখন সে একটা ডিটেকশন দিয়ে দিবে যে কোনো একটা বস্তু সেন্সরের সামনে চলে এসেছে। এর রেঞ্জ কত? এটা হচ্ছে ডিপেন্ড অন কোয়ালিটি, সেন্সরের কোয়ালিটির উপর ডিপেন্ড করে। এটা ৪ থেকে ৪০ মিলিমিটার পর্যন্ত হয়। এটা আপনার প্রয়োজন অনুসারে যে আপনার যে অবজেক্ট আপনি ডিটেক্ট করতে চান সেটা মিনিমাম কতটুকু ডিসটেন্সে আনা পসিবল ওইটার উপর ডিপেন্ড করে আপনি সেন্সরের ম্যানুয়াল দেখে আপনি এটা সিলেক্ট করতে পারেন যে আসলে কোন সেন্সরটা আপনি প্রয়োজন। মিনিমাম দেখা গেল যে আপনার দেখা যায় যে ২ মিলিমিটার লাগে। তার মানে ৪ থেকে মানে ২ মিলিমিটার পর্যন্ত যে সেন্সরগুলা ডিটেক্ট করতে পারে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। অথবা দরকার যে আপনার ৩৫ মিলিমিটার, ২২ মিলিমিটার। সো এটা বিভিন্ন সেন্সরের ক্ষেত্রে বিভিন্ন রকম রেঞ্জ থাকে। এটা কোয়ালিটির উপর ডিপেন্ড করে। অবশ্যই প্রাইস এটা একটা ইস্যু থাকে। ওকে। সো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আমরা দেখলাম। এখন আমরা ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরটা নিয়ে একটু আলোচনা করি। তারপর আমরা আবার ডিটেইলে এগুলো নিয়ে একটু দেখব। এর ভেতরকার কনস্ট্রাকশন গুলা। আচ্ছা, এটা সব রকম মেটালিক অবজেক্ট এবং নন মেটালিক অবজেক্ট উভয় রকম অবজেক্টই ডিটেক্ট করতে পারে। তার মানে চিন্তা করেন মেটালিক অবজেক্ট, নন মেটালিক। যেটা হচ্ছে লোহা বা মেটাল, সো এটা মেটালিক। মেটালিকের বাইরে নন মেটালিক বাকি সবকিছু যত দুনিয়াতে সব অবজেক্ট আছে সবই তো নন মেটালিক, তাই না? মেটাল ছাড়া। তো আ এটা তাইলে চিন্তা করে দেখেন যে এই ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর যেটা, এটা আসলে হিউজ পরিমাণ ম অবজেক্ট ডিটেক্ট করতে পারে। আ সাধারণত অ যেসব বস্তু চার্জ ক্যারি করে, চার্জ বহন করে, আপনারা ফিজিক্সে পড়েছেন যে কি আ চার্জ নিয়ে পড়েছেন, ইলেকট্রন নিয়ে পড়েছেন, চার্জ, না? আ আমরা জানি কি প্রত্যেকটা বস্তুই এই জাগতিক বিশ্বে প্রত্যেকটা বস্তুই মোটামুটি কম অর বেশি মোর অর লেস চার্জ বহন করে প্রত্যেকেরই, তাই না? তার মানে আমি মানে মোর অর লেস সব রকম প্রোডাক্টে আমি ডিটেক্ট করতে পারি। তবে একটা কথা, হ্যাঁ, তাইলে বলতে পারেন যে না তাইলে অন্য সেন্সর ব্যবহার করার দরকার কি? আমরা তো প্রক্সিমিটি সেন্সরই ব্যবহার করতে পারি। নো। কারণ এটার একটা ডিটেকশন যে করবে, ডিটেকশনের একটা কোয়ালিটির একটা বিষয় আছে। কত স্মুথলি সে ডিটেক্ট করতে পারে, কত দ্রুত সে ডিটেক্ট করতে পারে। ধরেন ১ মিনিটের মধ্যে ২০০ টা প্রোডাক্ট যাবে। সে এই ২০০ টা প্রোডাক্ট ডিটেকশন দিতে পারে কিনা? সো এই বিষয়গুলার মানে কনসিডারেশন তখন চলে আসবে। ওকে, সো ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর নরমালি মেটালিক এবং নন মেটালিক উভয়ই সে ডিটেক্ট করতে পারে। এই সেন্সরের সামনে একটা প্লেট থাকে। ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে সেন্সরের সামনে একটা প্লেট থাকে। ওকে? সো ক্যাপাসিটরের ইয়াটা কি আমরা জানি। ক্যাপাসিটর কিভাবে কাজ করে আপনারা জানেন যে ক্যাপাসিটর হচ্ছে ২ টা প্লেটের মাঝখানে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে, তাই না? সো এখানে একটা প্লেট হচ্ছে সেন্সর হেড, সেন্সর হেডের সামনে একটা প্লেট থাকে। আরেকটা প্লেট কোনটা? আরেকটা প্লেট হচ্ছে যে বস্তুটা আসতেছে, ওই বস্তুটা হচ্ছে এটা আরেকটা প্লেট হিসেবে কাজ করে। সো ২ টা প্লেট যখন চলে আসে কাছাকাছি, সো একটা নির্দিষ্ট রেঞ্জে যখন চলে আসবে সে ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে ওই বস্তু এবং অ ওই সেন্সর হেডের প্লেট এবং বস্তু যে একটা হেড মানে প্লেট ওই ২ টার মাঝখানে। ওকে, সো যখন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি হয় তখন সেটা সে ডিটেকশন করে। এর মধ্যে ক্যাপাসিটেন্স এর পরিবর্তন হয়। ওকে, সো আমরা কি জানি ২ টা প্লেটের মাঝখানে যখন ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড এর পরিবর্তন হয় তখন এর ক্যাপাসিটেন্স এর মানের পরিবর্তন হয়। এই মানের যে পরিবর্তন হচ্ছে সেটা সে ডিটেক্ট করতে পারে। এখন মানের পরিবর্তনটা কিসের উপর ডিপেন্ড করে হবে? যেহেতু এটা চার্জের উপর ডিপেন্ড করতেছে, তাই না? সো যদি বস্তুটা বড় হয় তাহলে চার্জ বেশি। হুম?
সো বিভিন্ন টাইপের বস্তু, একেক রকম বস্তু একেক রকম চার্জ বহন করে। সো এটার উপর ডিপেন্ড করে ডিসট্যান্সটা, কতটুকু ডিসট্যান্সে সে এসে হচ্ছে অবজেক্টটা ডিটেক্ট করবে সেটা নির্ভর করে। ওকে? সো এটা অবজেক্টের সাইজ, হুম? আ এটার উপর ডিপেন্ড করে যে আসলে কি পরিমাণ ক্যাপাসিট্যান্স চেঞ্জ হচ্ছে। ওকে? আচ্ছা। সো ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর আশা করি বুঝতে পেরেছেন, না? সো ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর কোন টাইপ নরমালি আমরা ইউজ করি? বিভিন্ন রকম গ্লাস, প্লাস্টিক, ওয়াটার, উড, কাঠ, মেটাল অবজেক্ট। ওকে, সো এই জিনিসগুলোর ক্ষেত্রে একটা জিনিস আমি আমার প্ল্যান্টে কাজ করার সময় আমি যেটা প্রবলেম ফেস করেছিলাম, একটা ফটো সেন্সর আমি ইউজ করেছিলাম। ঠিক আছে? ফটো সেন্সর আমি ইউজ করেছিলাম কোকা-কোলার যে বটলগুলা আছে না? ট্রান্সপারেন্ট বটলগুলা, এগুলা ডিটেক্ট করার জন্য। সে কি করলো? একটা হচ্ছে ট্রান্সমিটার ট্রান্সমিট করে রিফ্লেক্টর থেকে রিসিভ করে, তাই না? রিফ্লেক্টরে রিসিভ করে আবার রিসিভারে। বাট যখন মানে খালি বোতলগুলা আমি বোতলের লেবেলগুলা মানে করলাম, ডিটেক্ট করার চেষ্টা করলাম। যেমন ধরেন একটা বোতলের যদি লো ফিল চলে আসে, ফিলটা যদি লো হয়ে যায় ফিলিং এর সময়, যেহেতু সেগুলো অটোমেটেড অনেক ক্ষেত্রে হয়ে যায়। সো লো ফিল হয়ে গেলে এই প্রোডাক্টটা তো আসলে করা যাবে না। আ কি বলে? এই প্রোডাক্টটা তো আসলে মার্কেটে দেওয়া যাবে না। তো সেটা আমাকে সর্ট করে আলাদা করে ফেলতে হবে এজ এ আ ডি আ ডিফেক্ট প্রোডাক্ট হিসেবে। তো সেক্ষেত্রে কি করেছিলাম যে আমি একটা ফটো সেন্সর ব্যবহার করেছিলাম। বাট ফটো সেন্সরের ক্ষেত্রে দেখা যায় যে সেটা ট্রান্সপারেন্ট বোতল হওয়ার কারণে সে সেটা ডিটেক্ট করতে পারে না। ওকে? সো এখানে প্রক্সিমিটি সেন্সর ইউজ করে আপনি এই সলিউশনটা করতে পারেন। এখানে যদি আপনি ফটো সেন্সরের বদলে ট্রান্সপারেন্ট মানে সে তো চার্জ বহন করে, এরকম কোনো বস্তু সামনে আসলে সে ডিটেক্ট করে। সো এরকম এই ট্রান্সপারেন্ট বোতল হইলেও সে এটা ডিটেক্ট করবে। ওকে? আচ্ছা। এটার রেঞ্জ নরমালি ৩ থেকে ৬০ মিলিমিটার পর্যন্ত হয় ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে। ওকে? সো এই জিনিসগুলো আপনি কনসিডারেশন করবেন যখন আপনি সেন্সরগুলো সিলেক্ট করবেন। আচ্ছা, এখন ইনডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে আমরা যদি আরো ডিটেইলে একটু জানার চেষ্টা করি, আ এই সেন্সরটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা। ইনডাকটিভ প্রক্সিমিটি সেন্সর খুবই কমনলি ইউজ হয়। খুবই কমনলি ফ্যাক্টরিতে যারা আছেন আপনারা জানেন যে এগুলো রেগুলারলি আপনারা এগুলো ইউজ করেন। আচ্ছা, এর রিলায়েবিলিটি অনেক হাই। রিলায়েবিলিটি অনেক দীর্ঘদিন পর্যন্ত এটা আপনি এই ইনডাকটিভ প্রক্সিমিটি সেন্সরগুলা বা নরমালি যেটা অনেক ক্ষেত্রে আমাদের কাছে মেটাল সেন্সর নামে পরিচিত। সো এটার রিলায়েবিলিটি অনেক হাই। ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, হোম অ্যাপ্লিকেশন এটা ব্যবহার করা হয়। এটা আমি ১ম যখন দেখি হোম অ্যাপ্লিকেশনে, আমি আকিজ ফুড অ্যান্ড বেভারেজে গিয়েছিলাম ২০১২ সালে। আম তখন আমি দেখলাম যে দরজার মধ্যে ওরা এয়ার কার্টেন অটোমেশনটা ওরা এই ইনডাকটিভ প্রক্সিমিটি সেন্সর দিয়ে করেছিল। দরজাটা ছিল অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়াম ডোর। সো যখন দরজাটা খোলা হয় সেন্সরে ডিটেক্ট করে বা লাগাইলে সেন্সরটা ডিটেক্ট করে ওইভাবে এয়ার কার্টেনটা অন হয়, অফ হয়। ওকে? সো হোম অ্যাপ্লিকেশন এটা আমি ১ম দেখেছিলাম সেই ২০১২ সালে। হোম অ্যাপ্লিকেশন এটা এরকম সেন্সরগুলো অনেক বেশি ব্যবহার করা হয়। ওকে। দেন এর অপারেশনটা যদি আসি, আমি এর অপারেশনটা আগে বলেছিলাম। তারপরে এখন আমরা একটু চিত্রের মাধ্যমে দেখব যে এই ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরটা আসলে কিভাবে কাজ করে। এই সেন্সরের ভেতরে একটা কয়েল থাকে। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরের ভেতরে একটা কয়েল থাকে সেন্সর হেডের সামনে। আপনারা ডান পাশে এই চিত্রে দেখতে পাচ্ছেন একটা কপার কয়েল। ওকে? সো এখানে একটা ফেরাইট কোর থাকে। কোরের চারপাশে কি হয়? কয়েল পেঁচানো থাকে। সেন্সিং হেডের ঠিক সামনে। ওকে? আচ্ছা। এর মধ্যে হাই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে। হাই ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে মানে কি, এখানে অসিলেটর আছে এর ফলে। ঠিক আছে? এর মধ্যে যে ইন্টারনাল সার্কিটরি আছে, আ সো এটা হচ্ছে আ আ ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ওকে? সো ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, অসিলেটিং ম্যাগনেটিক ফিল্ড যখন এর মধ্যে পাওয়ার দেওয়া হয়। ওকে? যখন কোনো একটা মেটাল অবজেক্ট এই ফিল্ডের মধ্যে চলে আসে, এই যে দেখেন নিচের চিত্রে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এটা হচ্ছে ভেতরকার সেই কয়েলটা যখন পাওয়ার দিব ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। একটা ফিল্ডের মধ্যে একটা মেটাল অবজেক্ট, একটা মেটাল প্লেট টার্গেট যেটা আমরা বলতেছি সেটা চলে আসলো। আচ্ছা। আমরা অনেক সময় দেখি না যে কোনো একটা মেটালে অনেক ক্ষেত্রে ধরলে ইলেকট্রিক ঝিনঝিনি হয়। হুম? এর সারফেস দিয়ে আসলে কারেন্ট প্রবাহিত হয়। আপনারা জানেন এগুলা। সো এটা হচ্ছে ইডি কারেন্ট বলে। ইডি কারেন্ট যেটা হচ্ছে কোনো একটা মেটালিক অবজেক্ট যখন ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে চলে আসে তখন এর সারফেস এরিয়া দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হয়। সেটাকে ইডি কারেন্ট বলে। ঠিক আছে? এটা হচ্ছে এখানে একটা ইডি কারেন্ট। এই যে দেখেন সারফেসের মধ্য দিয়ে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। যেটার অ্যারোটা উপরের দিকে দেখানো হয়েছে। ঠিক আছে? এর অ্যারোটা উপরের দিকে। ঠিক আছে? এটা হচ্ছে ইডি কারেন্ট। ইডি কারেন্ট। এটা অ্যাকচুয়ালি লস কারেন্ট, তাই না? ইডি কারেন্ট লস আমরা পড়েছি। ওকে? সো এই সেন্সর ফিল্ড এর মধ্যে যখন এই মেটালটা আসে তখন একটা ইডি কারেন্ট তৈরি হয়।
ঠিক আছে? এই ইডি কারেন্টটা আসলে ট্রান্সফরমারের মতো আচরণ করে। এখন বলতে পারেন যে এখানের মধ্যে আবার ট্রান্সফরমার কোত্থেকে আসলো? ট্রান্সফরমার এইজন্য বললাম যে যখন একটা মেটাল অবজেক্ট যখন মানে ট্রান্সফরমার কি করে? ট্রান্সফরমার উইথআউট টাচ ছাড়াই একটা থেকে এক কোর থেকে আরেক কোরের মধ্যে কি করে? সে আ পাওয়ার ট্রান্সফার করে। তাই না? ইলেকট্রিসিটি ট্রান্সফার করে। আচ্ছা, সে কি করে? কিভাবে? আমরা দেখি। যখন অ্যাকচুয়ালি এখানে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আ কোনো এটা অ্যাকচুয়ালি এনার্জি, তাই না? ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা আসে তখন হচ্ছে এটা ট্রান্সফার হয়। পাওয়ারটা ট্রান্সফার হয় ফলে এখানে ইডি কারেন্ট আ তৈরি হয়। হুম? ইডি কারেন্ট তৈরি হয়। আর হচ্ছে যখন এই মেটাল অবজেক্টটা যখন এই আ ফিল্ডের মধ্যে চলে আসবে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চলে আসবে, তখন কি হবে? যেহেতু সে ইডি কারেন্ট উপরের দিকে দেখেন যে এই কারেন্টের অ্যারোটা উপরের দিকে, তাই না? এর ডিরেকশন হচ্ছে উপরের দিকে। আর আমি এখান থেকে যে কয়েলের মাধ্যমে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করছি, এর ডিরেকশনটা দেখেন নিচের দিকে, তাই না? আপনি একটু ভালোভাবে খেয়াল করেন। তার মানে কি ২ টা আ উম কারেন্ট একটা আরেকটাকে অপোজ করে। মানে বাধা সৃষ্টি করবে। যেহেতু ২ টার ডিরেকশন ২ দিকে, তাই না? সো যেহেতু বাধার সৃষ্টি করে তার মানে সে কি করে এখানকার এই উল্টা কারেন্টটা, এই এডি কারেন্টটা এখানকার যে অরিজিনাল যে ফিল্ডটা এটা শক্তিটাকে একটু হ্রাস করে দিবে, তাই না? যেহেতু উল্টা দিকে সে একটু কিল ঘুষি তো দিবে, তাই না? দিলে যদিও তার শক্তি অনেক বেশি এটার চেয়ে, বাট এটাকে একটু আ হইলেও তো একটু দুর্বল করবে, তাই না? এর ইয়েটাকে দুর্বল করবে। ওকে? সো এইভাবে সে এনার্জিটা ট্রান্সফার করে। এটা থেকে এটাতে এনার্জিটা ট্রান্সফার করে এটাকে আসলে রিডিউস করে দেয়। এটাই হচ্ছে ট্রান্সফরমারের ন্যায় আচরণ করে আমরা বলতেছি। আচ্ছা, এর ভেতরে যে সার্কিট আছে, ইন্টারনাল সার্কিট আছে সেন্সরের ভেতরে, এই যে আ অ অসিলেশনটা ড্রপ হইছে, এই যে এনার্জি লেভেলটা ড্রপ হইছে, এই যে ম্যাগনেটিক ফিল্ডের যে শক্তিটা যে ড্রপ করেছে, এই ড্রপটা সে বুঝতে পারে। ধরেন সাপোজ সে একটা মানে এনার্জি লেভেল দিয়ে রাখলো। সাপোজ আমি বললাম 10, যখন একটা মেটাল অবজেক্ট আসলো এর এনার্জি লেভেলটা কমে 10 থেকে কমে 8, 7 এ চলে আসলো। সো কমে গিয়েছে। সো এর মধ্যে যে মনিটরিং সার্কিট আছে সেটা সে এই ড্রপিংটা সে ডিটেক্ট করতে পারে। ডিটেক্ট করলে সে বুঝবে যে না এখন অসিলেশন মানে ড্রপ হয়েছে তার মানে কোনো একটা বস্তু এখানে চলে এসেছে। এই প্রিন্সিপালটা ব্যবহার করে আসলে মানে এই ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সরটা কাজ করে। ঠিক আছে? সো এর অপারেশনটা আশা করি বুঝতে পেরেছেন। অপারেশনটা কি ক্লিয়ার? এডি কারেন্ট আ আ সরি ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর কিভাবে কাজ করে? এর অপারেশনটা কি ক্লিয়ার? ওকে। সো এর অপারেশনটা যদি ক্লিয়ার হয়, এখন আমরা এর আউটপুটটা নিয়ে আলোচনা করব। আমরা 3 ওয়্যার সিস্টেমটা দেখেছি। 4 ওয়্যারের সিস্টেমও আছে। সো 3 ওয়্যার সিস্টেমের একটা আউটপুট কিভাবে ওয়্যারিং করবেন আপনি বা কিভাবে কাজ করে, কিভাবে আপনি পিএলসির সাথে ইন্টারফেস করবেন, এগুলো আমরা একটু আলোচনা করে নিই। ঠিক আছে? সো এটা ট্রানজিস্টর আউটপুট দেয়। এটা ট্রানজিস্টর আউটপুট মানে কি? আ পজিটিভ 24 ভোল্ট অথবা 0 ভোল্টেজ। ২ রকমই। এনপিএন এর ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ দিবে, পিএনপির ক্ষেত্রে হচ্ছে পজিটিভ ভোল্টেজ। না সরি এনপিএন এর ক্ষেত্রে কি পজিটিভ ভোল্টেজ, পিএনপির ক্ষেত্রে নেগেটিভ ভোল্টেজ দিবে, তাই না? আচ্ছা। এখন আমরা যদি আসি উম এটাকে ডিসি ৩ ওয়্যার মডেল বলে। আমি যে সেন্সরটা আপনাদেরকে দেখাইছি এটা ৩ ওয়্যার। আপনি ৩ টা ওয়্যার এখানে দেখতে পাচ্ছেন, তাই না? সো এই ৩ টা ওয়্যার, ৩ টা ওয়্যার আমরা এখন ব্লাক, ব্রাউন, ব্লু এখানে দেখেন এটা হচ্ছে ব্লু সরি এটা হচ্ছে ব্লু ওয়্যার, এটা হচ্ছে ব্রাউন ওয়্যার, এটা হচ্ছে ব্লাক ওয়্যার। ঠিক আছে? সো এই ৩ টা ওয়্যারই এখানে জাস্ট এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে ছবিতে। এখন আমরা এটা কিভাবে কাজ করছে একটু দেখি। একে ডিসি ৩ ওয়্যার মডেল বলে। এনপিএন আউটপুটের ক্ষেত্রে এনপিএন মানে নেগেটিভ আউটপুট দিবে। না? সরি এনপিএন মানে নেগেটিভ আউটপুট দিবে। যখন কোনো একটা অবজেক্ট সে ডিটেক্ট করবে, কোনো একটা অবজেক্ট যখন সে ডিটেক্ট করবে উম উম ধরেন সেন্সরের সামনে কোনো একটা অবজেক্ট, মেটালিক অবজেক্ট আমি দিলাম। যে আ মেটালিক অবজেক্টটা যখন চলে আসবে তখন সে কি করবে? আ এই যে ব্লাক ওয়্যার, এই ব্লাক ওয়্যার দিয়ে নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে। এই যে এখানে লোড বলা হয়েছে, নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে। ঠিক আছে? নেগেটিভ ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে 0 ভোল্টেজ পাওয়া যাবে। এই লোডের অপর প্রান্তে আপনি যদি পজিটিভ ভোল্টেজ দেন, তাইলে হচ্ছে এটা তখন এটা এই লোডটা সাপোজ কোনো একটা রিলেকে যদি আপনি অন করতে চান, এটার রিলেটা অন হবে। ওকে? পিএনপি সেন্সরের ক্ষেত্রে কি হবে? এটা অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা অ্যাকচুয়ালি পিএনপি সেন্সরের ক্ষেত্রে। যখন সেন্সর আপনার ব্রাউন ওয়্যারে তো আপনি পজিটিভ দিবেন আর ব্লু ওয়্যারে নেগেটিভ দিবেন, তাই না? আচ্ছা ব্লাক ওয়্যার দিয়ে তখন আপনি পজিটিভ ভোল্টেজ পাবেন পিএনপি সেন্সরের ক্ষেত্রে। যখন সেন্সরের সামনে কোনো একটা বস্তু চলে আসবে, পজিটিভ ভোল্টেজ তখন বস্তু যখন আসবে তখন পজিটিভ ভোল্টেজ এই ব্লাক ওয়্যার দিয়ে পাওয়া যাবে।
ওকে? সো এই ব্ল্যাক ওয়্যার দিয়ে পজিটিভ ভোল্টেজ পাওয়া যাবে। তার মানে যদি আপনি কোনো একটা রিলেকে এই 24 ভোল্ট দিয়ে ট্রিগার করতে চান, তাহলে কি করতে হবে? রিলের একটা কয়েলে 24 ভোল্ট যাবে আর আগে থেকে আপনি রিলেতে ধরেন এই লোডটা হচ্ছে রিলে আগে থেকেই 0 ভোল্টে কানেক্ট করে রাখলেন। সো এটা হচ্ছে পিএনপি আউটপুট। ওকে? সো ইটস ভেরি সিম্পল। একটা দিয়ে 24 ভোল্ট পাওয়া যায়। পিএনপির ক্ষেত্রে আর এনপিএন এর ক্ষেত্রে 0 ভোল্টেজ পাওয়া যায়। আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি পিএনপি ইউজ করতে পারেন, আপনি এনপিএন ও ইউজ করতে পারেন। ওকে, বাট এই পিএনপি, এনপিএন কো আপনি ইচ্ছা করলে আ আ ইয়া করতে পারেন। কি বলে? আ এর আউটপুট চেঞ্জ করতে পারেন। ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে পিএনপি কানেকশন না? এনপিএন কানেকশনটার ক্ষেত্রে কি হবে? এনপিএন কানেকশনটা কি আপনারা বলতে পারবেন যে এনপিএন কানেকশনটা কিভাবে হবে? এটা হচ্ছে পিএনপি কানেকশন, তাই না? সো এনপিএন কানেকশনটা লোডটা হবে এখানে হবে। এখানে চলে যাবে। এখান দিয়ে 0 ভোল্টেজ আসতেছে। লোডটার এই প্রান্তে 0 ভোল্টেজ চলে গেল। আর অপর প্রান্তে তাইলে আমাকে পজিটিভ 24 ভোল্টে কানেক্ট করে রাখতে হবে। তাইলে এই লোডটা অন হবে অর্থাৎ রিলেটা অন হবে। ঠিক আছে? ওকে। সো থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর ইউর নাইস রেসপন্স। ওকে। আচ্ছা। 2 ওয়্যার সিস্টেম আছে। আপনারা 2 ওয়্যারের অনেক ক্ষেত্রে দেখেছেন না? 2 ওয়্যার সেন্সরগুলা। তাহলে 2 ওয়্যার ২ টাতে যদি আমি পজিটিভ, নেগেটিভ দেই তাহলে আমি হচ্ছে আউটপুটটা আমি কিভাবে পাবো, তাই না? অনেকেই এটা নিয়ে প্রবলেম ফেস করেন। সো 2 ওয়্যার সিস্টেমও আছে। সো 2 ওয়্যার সিস্টেমটা কিভাবে কাজ করে? এটা আসলে হাই লো ডিটেক্ট করে। হাই সবসময় হাই থাকবে অথবা লো হয়ে যাবে। ওকে? আম অথবা লো থাকলে হাই হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, সে হাই লো ডিটেক্ট করবে। আচ্ছা, এটা এখন কিভাবে হয়? তার মানে এর ভেতরে একটা NONC সুইচ থাকে। কোন একটা বস্তু থাকলে NONC কনট্যাক্টটা শুধুমাত্র চেঞ্জ হয়। কখন NO থাকবে, NC হবে, এগুলো এখন আমরা একটু দেখব। ১ম এ আমরা NO সুইচের ক্ষেত্রে আসি। আমরা যদি NO তে সুইচ ব্যবহার করি, NO সুইচ ব্যবহার করি তাহলে কি হবে? সিগন্যাল হাই যখন অবজেক্ট ডিটেক্ট করবে। NO তে কি নরমালি ওপেন, তাই না? তার মানে এদিকে ওপেন থাকলে কি হবে? পাওয়ার ফ্লো হয় না। যখন কোনো একটা বস্তু আসবে সেন্সরের সামনে তখন সে কি করবে? এই অ্যানো কনট্যাক্টটা ক্লোজ হয়ে যাবে। তাই না? ক্লোজ হয়ে যাবে। ফলে কি হবে? এটা হাই হয়ে যাবে। যখন কোনো একটা অবজেক্ট ডিটেক্ট করবে তখন সিগন্যালটা হাই হয়। আর অবজেক্ট যখন ডিটেক্ট না করবে, আবার যখন কোনো বস্তুটা সামনে থেকে চলে গেল আবার অ্যানো মানে নরমালি ওপেন থাকবে তার মানে লো থাকবে। ঠিক আছে? ওকে। দেন সরি। দেন এনসি সুইচের ক্ষেত্রে আমরা আসি। আচ্ছা, এনসি সুইচ যদি আপনি ব্যবহার করেন, তাইলে কি হবে? এনসি সুইচের ক্ষেত্রে সবসময় ক্লোজ থাকে। তার মানে আপনার কোনো বস্তু না আসলেও এনসির কারণে সবসময় পাওয়ার পেয়ে থাকবে। তার মানে সিগন্যাল হাই হয়ে থাকবে কোনো বস্তু না আসলেও। হুম? আর কোনো বস্তু যখন সে ডিটেক্ট করবে তখন সে লো দিবে। তার মানে এনসিটা ওপেন হয়ে যাবে। ওপেন হলে পাওয়ার ফ্লো হবে না অর্থাৎ লো সিগন্যালটা পাবে। যখন কোনো একটা অবজেক্ট সে ডিটেক্ট করবে। ঠিক আছে? আচ্ছা। যখন কোনো একটা আ আ অবজেক্ট সেন্সরের সামনে থেকে চলে যাবে তখন সে হাই ডিটেক্ট করবে। ওকে? সো হাই ডিটেক্ট করবে। তার মানে যেহেতু এনসি কানেক্ট। সো এনওএনসি কনটা ক মানে এটা আশা আশা করি বুঝতে পেরেছেন 2 ওয়্যার সিস্টেমের ক্ষেত্রে। ঠিক আছে? ওকে। একটা উদাহরণ দিই তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। এনো সুইচের ক্ষেত্রে আমরা আচ্ছা সেন্সরের সামনে আমরা কোনো একটা বস্তু নিয়ে আসবো। এটা এনো সুইচ। তখন কি হবে? যখন বস্তুটা সে ডিটেক্ট করবে তারপরে সে লাইটটা অন হবে। তাই না? এই যে দেখেন লাইটের এক প্রান্ত এভাবে আপনি দিবেন। লাইটের এক প্রান্ত ধরেন এটা একটা ২৪ ভোল্টের একটা লাইট। সেন্সরটা পজিটিভ ২৪ ভোল্ট পাওয়া যায়। ঠিক আছে? তো ২৪ ভোল্টের এক প্রান্ত আমি লাইটের এখানে দিয়ে দিলাম। আর অপর প্রান্ত আমি হচ্ছে আ এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? সেন্সরে। আর সেন্সরের এখানে আমি 0 ভোল্টেজ দিয়ে দিলাম। ওকে? সো একটা সিরিজ কানেকশন এর মতো অনেকটা। যখন এখন নরমালি ওপেন আছে না? এনো সুইচের ক্ষেত্রে যখন আমি ডিটেক্ট করব, ঠিক আছে? তখন হচ্ছে আমি মাউসটা এর সামনে নিয়ে যাব। তখন কি হবে? আ এ সে লাইটটা জ্বলবে। অর্থাৎ ডিটেক্ট করবে। ঠিক আছে? এখন আমরা যদি দেখি, এই যে দেখেন মাউসটা আমি সামনে নিয়ে যাব। সামনে নিয়ে গেলে কি হবে? উম সে দেখেন যে লাইটটা অন হচ্ছে। ঠিক আছে? 2 ওয়্যার সিস্টেমে আসলে কিভাবে কাজ করছে এটা একটু বুঝে নেন। ওকে।
দেন আমরা যদি এনসি সুইচের ক্ষেত্রে আসি, এনসি সুইচের ঠিক উল্টা। সবসময় জ্বলে থাকবে যখন মাউসটা আমরা সেন্সরের সামনে নিব, অর্থাৎ একটা বস্তু যখন সে ডিটেক্ট করবে তখন সে কি হবে? আ সে হচ্ছে লাইটটাকে অফ করে দিবে। তাই না? এই যে বিষয়টা হচ্ছে এরকম। এটা সবসময় দেখেন অন হয়ে আছে, তাই না? সো সবসময় অন হয়ে আছে যখন আমি একটা বস্তু সেন্সরের সামনে নিয়ে আসবো তখন সে কি করবে? এটাকে অফ করে দিবে। এই যে দেখেন, সেন্সরের সামনে যখন কোনো একটা বস্তু আসতেছে, তখন সে এটা অফ করে দিচ্ছে, লাইটটা অফ করে দিচ্ছে। আদারওয়াইজ সবসময় সে অন থাকতেছে। ওকে, সো থ্যাংক ইউ। আশা করি বুঝতে পেরেছেন NO সুইচ, NC সুইচ। আচ্ছা, ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই, না? সো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর আমরা ডিটেইলে জানলাম। এর ওয়ার্কিং প্রিন্সিপাল, অপারেশন যেটা, এর ওয়্যারিংটা জানলাম। ওকে? কি টাইপের ওয়্যারিং হয়? 3 ওয়্যার মডেল, 2 ওয়্যার মডেল ২ টাই আমরা দেখলাম। এখন আমরা ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর চলে আসি। ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর কি? ক্যাপাসিটর নাম শুনেই বোঝা যাচ্ছে যে এটা এক ক্যাপাসিটরের ন্যায় আচরণ করে। ওকে? সো এই যে এটা কি করে? ক্যাপাসিটেন্স এর পরিবর্তন কিরকম হয়েছে সেটা সে ডিটেক্ট করে। আমি আগেই বলেছি যে এটা আসলে কিভাবে কাজ করে। সেন্সর হেডের সামনে ধরেন সেন্সর হেডের সামনে একটা প্লেট থাকে এই সেন্সর ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সরের ক্ষেত্রে। আর যে বস্তুটা আসবে ওই বস্তুটা আ আ একটা প্লেট হিসেবে কাজ করে। সো ২ টা প্লেট, তাই না? সো এর মাঝখানে যে ক্যাপাসিটেন্স এর পরিবর্তন হবে যখন কাছাকাছি আসবে তখনই তো ক্যাপাসিটেন্স এর পরিবর্তন হবে, তাই না? আদারওয়াইজ তো সে পরিবর্তন হবে না। যখনই কাছাকাছি আসবে সে পরিবর্তনটা ডিটেক্ট করবে, ক্যাপাসিটেন্স এর পরিবর্তন হচ্ছে। তখন সে কি করবে? এটা একটা ডিটেকশন দেয়। ওকে? দেন ক্যাপাসিট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? অবজেক্টের সাইজ এবং কত ডিসট্যান্সে আমরা সেটাকে মেজার করব, হুম? সেটার উপর ডিপেন্ড করে। যত কাছাকাছি যাবে তখন হচ্ছে ক্যাপাসিট্যান্স এর পরিমাণ বেশি হবে। যত আস্তে, আস্তে বস্তু সেন্সর হেড থেকে দূরে যাবে তখন ক্যাপাসিট্যান্স এর পরিমাণ কমে যাবে। যখন বড় বস্তু আসবে তখন কি হবে? মানে দূর থেকেই সে ক্যাপাসিট্যান্স বেশি চেঞ্জ করবে। যখন ছোট বস্তু আসবে তখন দূর থেকে সে অল্প ক্যাপাসিট্যান্স, অর্থাৎ কাছাকাছি নিলে সে ক্যাপাসিট্যান্স এর পরিবর্তনটা সে বুঝতে পারবে। ঠিক আছে? সো এই জিনিসগুলা হচ্ছে মানে ভেরি করে, অ্যাকচুয়ালি ভেরিয়েবল। ওকে? আচ্ছা। এটা নরমাল ক্যাপাসিটরের মতো আচরণ করে। তাই না? ক্যাপাসিটরের মতো আচরণ করে। আ এখানে ২ টা প্লেট থাকে। আপনি ডান পাশের নিচের এই চিত্রে দেখতে পাচ্ছেন, ২ টা একটা আ প্লে এ একটা এখানে একটা প্লেট, মাঝখানে একটা ইয়া থাকে, ডিসট্যান্স থাকে, মানে ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল, আ এয়ার গ্যাপ থাকে। ওকে? সো উম এটা হচ্ছে একটা সেন্সরের সারফেস আর প্লেট এরিয়া, সেন্সর সারফেস, আর এটা হচ্ছে ধরেন একটা অবজেক্ট। ওকে? একটা হচ্ছে সেন্সরের হেড সারফেস আর একটা হচ্ছে অবজেক্ট। ওকে। আচ্ছা। এখন আমরা যদি এর অপারেশনটাতে আসি, এটা হচ্ছে একটা টার্গেট বা অবজেক্ট, কোন বস্তু যাই বলেন সেন্সর হেডের সামনে আসবে। এটা হচ্ছে সেন্সর, আমি কেটে আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে এটা হচ্ছে একটা ধরেন আ একটা প্লেট। এটা একটা প্লেট, এটা একটা প্লেট। ২ টা প্লেট, তাই না? তার মানে এখন এখানে ক্যাপাসিট্যান্স ফর্ম করবে। আচ্ছা, এখানে যখন আমি পাওয়ার দিব তখন এর মধ্যে একটা অসিলেটর থাকে, হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর, হুম? অসিলেটর থাকে এই সেন্সরের ভেতরে। ওকে? সো এই অসিলেটরটা কি করে? অসিলেশন দেয়, অসিলেশন তৈরি করে। অসিলেটর ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করে। ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ড যখন তৈরি করবে আ একটা প্লেট, তখন আরেকটা প্লেট আসলে এর মধ্যে ক্যাপাসিট্যান্স ফর্ম করে। এটা আমরা ক্যাপাসিটরের ধর্ম জানি, তাই না? কোন একটা অবজেক্ট যখন এই ইলেক্ট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে চলে আসবে তখন এর মধ্যে আসলে ক্যাপাসিট্যান্স চেঞ্জ হয়। ওকে? আচ্ছা। যখন আ এই যে দেখেন কোনো একটা টার্গেট, হ্যাঁ? অবজেক্ট। এটা ধরেন সেন্সর, হ্যাঁ? সো এটা ধরেন এখানে একটা সেন্সর আছে, এটা একটা অবজেক্ট আছে। অবজেক্টটা আস্তে, আস্তে সেন্সরের সামনে আগাচ্ছে। এখনো সে ডিটেক্ট করে নাই, আগাচ্ছে। এই পজিশনে এসে দেখেন যে সে ক্যাপাসিট্যান্স এর পরিবর্তনটা মানে টের পেয়েছে। অর্থাৎ দেখেন যে এটা মানে আমি একটা ওয়েব শেপ আকারে দেখাচ্ছি। সো এখানে এসে সে ক্যাপাসিট্যান্স এর একটা পরিবর্তন যে হয়েছে, একটা সার্টেন লেভেলে একটা পরিবর্তন সে ধরলেই বুঝে নেবে যে কোনো একটা অবজেক্ট এসেছে। তাই না? সো এখানে কোনো মশা-মাছি উড়ে গেলে তো ধরেন এখানেও তো একটু চেঞ্জ হবে, তাই না? সো সেটা যাতে সে ডিটেক্ট না করে সেজন্য সেন্সরের মধ্যে এরকম একটা অ্যালগরিদম থাকে। সো ওই অনুসারে সে একটা সার্টেন লেভেলে আসলে সে ডিটেক্ট করে নেয়। ওকে? সো এখানে একটা সার্টেন লেভেলে আসার পরে সে একটা অন সিগনাল পাঠায় দেয়। অর্থাৎ বুঝে নেবে যে কোনো একটা আউটপুট, কোনো একটা আ সেন্সরের সামনে কোনো একটা বস্তু এসেছে। সেন্সরটা আউটপুট দিয়ে দেয়। ঠিক আছে? যখন বস্তুটা আরো কাছাকাছি যাবে, দেখেন যে ওয়েব শেপটা আরো বড় হচ্ছে। অর্থাৎ ক্যাপাসিট্যান্স এর পরিমাণও বেশি হচ্ছে।
বেশি হচ্ছে। যত কাছাকাছি যাবে পরিমাণটা বেশি হবে। ঠিক আছে? ওকে? ওকে। সো যখন দূরে থাকবে এর অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হয় না। ঠিক আছে? যখন অ্যামপ্লিটিউডটা চেঞ্জ হবে তখনই একটা আউটপুট সিগন্যাল সে দিয়ে দিবে। ২৪ ভোল্ট দিয়ে দিবে। ঠিক আছে? আচ্ছা। এখানে দেখেন যে একটা পটেনশিওমিটার আছে। এখানে আপনি স্ক্রু ঘুরায়, ঘুরায় স্ক্রু ড্রাইভার ঘুরায়, ঘুরায় হচ্ছে আপনি এটার ইয়াটা ঘুরা এ এ সেনসিটিভিটিটা অ্যাডজাস্ট করতে পারেন। অর্থাৎ কত দূরত্বে মিনিমাম কত দূরত্বে আসলে সে হচ্ছে আ সে এটাকে ডিটেক্ট করবে। সাপোজ আপনি চান যে দূর থেকে সে ডিটেক্ট করুক। কারণ আপনার দেখা গেল যে মেশিনের ভেতরে আপনি এটা লাগাইলেন, কোনো একটা জায়গায় আছে, এখানে অনেক কিছু আছে জিনিসপত্র। সো সেন্সরটাকে অবজেক্ট থেকে একটু দূরে আপনি আ আ মাউন্টিং করেছেন, লাগাইছেন। তো সেই ক্ষেত্রে আপনাকে অ্যাডজাস্ট করে একটু দূরে নিতে হবে। মানে কাছাকাছি আপনি সেটা নিতে পারতেছেন না। বসানোর জায়গা নাই। সো সেই ক্ষেত্রে আপনাকে সেন্সিং ডিসট্যান্সটা একটু বাড়াইতে হবে, যেটা আপনি এই নবটা ঘুরে, ঘুরে বাড়াইতে পারেন। ওকে? আচ্ছা দেন অথবা দেখা গেল যে আরো কাছাকাছি নিতে চান। দূরে নিলে কি হয়, একটা প্রবলেম আছে। কি? দূরে নিলে হচ্ছে এর সেনসিটিভিটিটা কমে যায়। অর্থাৎ এমন হইতে পারে কোনো হাই স্পিডে যখন কোনো অবজেক্ট এর সামনে দিয়ে যাবে, অনেক ক্ষেত্রে সে মিস করে ফেলবে। ডিটেকশনটা মিস করে ফেলবে। কাছাকাছি যদি থাকে তাহলে কি হবে? মানে স্ট্রং ক্যাপাসিট্যান্স তৈরি হয়। ফলে কি করে? সে ডিটেকশনটা খুব পারফেক্টলি দিতে পারে। খুব দ্রুত যখন মানে কোনো প্রোডাক্ট, বস্তু টার্গেট এর সামনে দিয়ে যাবে, তখন সে কি করবে? সেটা ডিটেক্ট করতে পারে। ওকে? সো এটা মাথায় রাখবেন। দেন আমরা যদি আ আসি অন্য সেন্সর, মেজারমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সেন্সর। আমরা মোটামুটি ক্যাপাসিটি প্রক্সিমিটি সেন্সর নিয়ে আলোচনা করেছি। এর ওয়্যারিং যেটা আমরা দেখলাম 2 ওয়্যার, 3 ওয়্যার যাই বলেন। সো এর ওয়্যারিং কিন্তু সেমই হবে। ইন্ডাকটিভ এর মতোই হবে, একই রকম মোর অর লেস। বাট আমরা এর কনফিগারেশনটা জানলাম, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা জানলাম যে আসলে এটা আসলে কিভাবে কাজ করে। আ অপারেশনটা। ওকে? সো ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর এবং ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার লিখুন। ওকে? তারপরে আমরা হচ্ছে মেজারমেন্ট অ্যান্ড ডিসপ্লেসমেন্ট সেন্সরে আমরা আগাবো। ওকে? সো থ্যাংক ইউ। সবাই খুব সুন্দর রেসপন্স করছেন। আই থিংক সো সবাই বুঝতে পেরেছেন। আ আমরা সামনের দিকে আগাচ্ছি। আমরা এখন আমরা মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর নিয়ে খুব বেশি আলোচনা করব না। আ কারণ কি? এগুলা হচ্ছে মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর যখন আপনি খুবই হাই সফিস্টিকেটেড প্ল্যান্ট এ কাজ করবেন, হাই সফিস্টিকেটেড মেশিন নিয়ে কাজ করবেন, হাই সফিস্টিকেটেড কোনো প্রোডাক্ট তৈরি করবেন। সেই ক্ষেত্রে হচ্ছে খুব অল্প, অল্প ডিসট্যান্স ও খুব ম্যাটার করে, তাই না? সো এই জিনিসগুলো আপনাকে আমাদের একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট তৈরি করতে গেলে আমাদের এই জিনিসগুলো মেজারমেন্ট করা দরকার হয়। ঠিক আছে? একটা গ্লাস কাটিং এর কথা চিন্তা করেন। এটা যদি একটু ১৯-২০ করে কাটে তাইলে কিন্তু ইউজলেস, তাই না? সো এইসব অনেক কিছুই আছে। ধরেন আপনি একটা স্ক্রু তৈরি করছেন, নাট বোল্ট তৈরি করছেন। আপনি কোনো কিছু একটা শীট কাটবেন, গাড়ির দরজা তৈরি করবেন। একটু ১৯-২০ হইলেই কিন্তু ওটা হবে না, তাই না? সো এই ক্ষেত্রে মেজারমেন্ট, ডিসপ্লেসমেন্ট কতটুকু আছে, সো এই জিনিসগুলা মানে ক্যালকুলেশন করা খুবই জরুরি। সো আমরা ওভারঅল একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আমাদের অটোমেশন গাইড সিরিজ, ফ্যাক্টরি অটোমেশন গাইডে এইসব সেন্সর নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। ইন্ডাকটিভ প্রক্সিমিটি সেন্সর, ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সর নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে। ওখানে আপনারা আরো ডিটেইলে ওগুলা পেয়ে যাবেন। যারা অলরেডি ইন্টার্নশিপে আছেন, এখানে আমরা জাস্ট ওভারভিউ দিয়েছি ইন্ডাকটিভ এবং ক্যাপাসিটিভ প্রক্সিমিটি সেন্সরের। এবং মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সর আমরা খুব বেশি ডিটেইলে না গেলেও আমরা হচ্ছে ওভারভিউটা দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি বুঝতে পারেন যে আসলে কোন, কোন পারপাসে এগুলা ব্যবহার করা হয়। এগুলো আসলে কিভাবে প্রাইমারি ওকে। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট মেজারমেন্ট সেন্সর মডার্ন প্রোডাকশন সিস্টেম আসলে খুবই সফিস্টিকেটেড। আমি একটা বেভারেজ প্ল্যান্টে কাজ করেছি, কোকা-কোলাতে কাজ করেছি। সো ওখানে 55,000 বটল পার আওয়ার তৈরি হয়। তার মানে চিন্তা করেন 55,000 বোতল পার ঘন্টায় তৈরি হয়। তার মানে কত হাই সফিস্টিকেটেড প্ল্যান্ট, জার্মান প্ল্যান্ট। এটা একটা KHS এর প্ল্যান্ট ছিল। আম তো এখানে আম খুবই হাই স্পিডে, খুবই হাই টেকনোলজি, ওকে? আ উইথআউট ভিশন অ্যান্ড মেজারমেন্ট সেন্সর আসলে এই প্রোডাকশন করা খুবই ডিফিকাল্ট। খুব মানে ভিশন মানে খুব মনিটর করা। সেন্সরের মাধ্যমেই তো আপনি তাকাবেন, দেখবেন, কোন কিছু ডিটেক্ট করবেন, তাই না? সো এইগুলা ভিশন করা, মেজারমেন্ট করা মানে অনেক হাই স্পিডে এসব সফিস্টিকেটেড প্ল্যান্টে এগুলো আসলে এই সেন্সরগুলা ছাড়া করা খুবই মানে দুঃসাধ্য, ইম্পসিবল বলা যায়। ওকে? সো কোয়ালিটি কন্ট্রোল এবং প্রিসাইসলি কোনো কিছু আপনি পজিশনিং করতে চান। সাপোজ আপনি
70 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে চান, এখানে সে দাঁড়াবে, একটুও মুভ করবে না। সো এই জিনিসগুলা, ডিসপ্লেসমেন্ট গুলা, সো এইগুলা আপনি পারফেক্টলি এই সেন্সরের মাধ্যমে করতে পারেন। ওকে? সো এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখব। ওকে, সো এখন আমরা এর অ্যাপ্লিকেশন দেখব। আসলে কারের দরজার গ্যাপ, কারের যে দরজার গ্যাপ আছে দেখেন এখানে একটা মেজারমেন্ট সেন্সর আপনি দেখতে পাচ্ছেন। এই গ্যাপটা আসলে কতটুকু হবে? এই যে দেখেন এই সেন্সরটা কি করতেছে? ডান পাশে আপনি যদি দেখেন একটা চ্যাপ্টা একটা আলো ফেলছে। সো এই গ্যাপটার মধ্যে আলোটা কতটুকু কাট করেছে, কতটুকু আলোটা কাট করেছে গ্যাপটার মধ্যে। সো এটা খুব সহজেই এখান থেকে সে মেজারমেন্ট করে দরজার গ্যাপ কতটুকু আছে সে মেজারমেন্ট করে ফেলতে পারবে। থিকনেস, ওয়াইফারের থিকনেস, সিলিকন ওয়াইফার, যখন সিলিকন আইসি তৈরি করা হয়, আমরা জানি ওয়াইফার এই টেকনোলজিটা আপনারা অনেকেই জানেন। ওকে? সো এই সিলিকন ওয়াইফারের থিকনেসটা কত সেটা আসলে আপনি এই সেন্সরের মাধ্যমে মেজারমেন্ট করতে পারবেন খুব ইজিলি। খুবই পাতলা, তাই না? খুবই পাতলা এগুলা। সো এই সেন্সরের মাধ্যমে আপনি এটার কতটুকু থিকনেস আছে মেজারমেন্ট করতে পারবেন। রোবোটিক আর্ম, আমরা যখন বেভারেজে দেখেছি যে বোতল একটা থেকে একটা বোতল ফুলাচ্ছে, একটা থেকে আরেকটায় ট্রান্সফার করছে, একটাতে ঠান্ডা করতেছে, একদিকে নিয়ে একদিকে গরম করতেছে। এক জায়গা থেকে আরেকটা স্টেশনে সে ট্রান্সফার করছে। ঠিক আছে? ট্রান্সফারটা রোবোটিক আর্মের মাধ্যমে হয়। সো এই আর্মের যে পজিশনিং, হুম? সো এই পজিশনিং গুলা পারফেক্ট পজিশনে আছে কিনা, পারফেক্ট অ্যাঙ্গেলে আছে কিনা, এই পজিশনিং গুলা এই সেন্সরের মাধ্যমে করা যায়। এই যে দেখেন একটা প্রোডাক্ট সে ধরেছে আর্মের মধ্যে। সো এই পজিশনিংটা পারফেক্টলি আছে কিনা। যদি পারফেক্টলি পজিশনিংটা না থাকে তাহলে ধরতে পারবে না, অন্য আরেকটা আর্মে ধরতে পারবে না। অল্প মিলিমিটার ডিসপ্লেসমেন্টের কারণে এটা চেঞ্জ হয়ে যেতে পারে। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রিসাইসলি পজিশনিং। ওকে? সো এই যে দেখেন এখানে গ্লাসের প্রিসাইজ পজিশনিং, একটা গ্লাস কোথায় রাখবেন, কোথায় ধরবেন, কাটবেন। সো এই প্রিসাইসলি যদি পজিশনিং না করা হয় এটা প্রিসাইসলি কাটা যাবে না, তাই না? সো ডায়ামিটার ধরেন ক্র্যাঙ্কশ্যাফট, ইঞ্জিনের ভেতরে ক্র্যাঙ্কশ্যাফট থাকে। ওকে? সো ক্র্যাঙ্কশ্যাফটের মধ্যে যে ইয়া থাকে, আ পিস্টন থাকে। সো ক্র্যাঙ্কশ্যাফটের যে ডায়ামিটার থাকে, সো এইগুলা আপনি খুব ইজিলি এই যে দেখেন এগুলা এই সেন্সরগুলা বসানো থাকে। এই সেন্সরগুলোর মাধ্যমে আপনি এগুলা মেজারমেন্ট করতে পারেন। পিস্টনের থিকনেস, একটা পিস্টন যখন খেলে মানে ইয়ার ভেতরে, ইঞ্জিনের ভেতরে, সো এই পিস্টনগুলার থিকনেস কতটুকু আছে আপনার মেজারমেন্ট কিভাবে করবেন? এই যে এই সেন্সরগুলোর মাধ্যমে আপনি করতে পারেন। ওকে? সো আরো কিছু যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, পিসিবির স্ট্যাক ডিটেকশন, ধরেন একটা প্রিন্টেড সার্কিট বোর্ড, এটার স্ট্যাক, এখানে দেখেন যে ২ টা পিসিবি বোর্ড চলে আসছে ভুলক্রমে। সো এখানে যেহেতু ২ টা চলে আসছে, সো এখানে এই সেন্সরটার মাধ্যমে সে ডিসট্যান্সটা মেজার করবে। দেখা যাবে যে ডিসট্যান্সটা কমে যাবে, তাই না? আরেকটা যদি চলে আসতো উপরে তাহলে ডিসট্যান্স আরো কমে যেত। তার মানে সে ডিটেকশন করবে যে কি এখানে একটার বেশি পিসিবি চলে আসছে। ঠিক আছে? সারফেসের বক্রতা, ওয়ারফেস মানে বক্রতা, ধরেন এটা একটা দরজা। হুম? দরজার কোনো একটা জায়গা সাইড কোণা হচ্ছে বাঁকা হয়ে গিয়েছে সাপোজ কোনো ভুল প্রোডাকশনের প্রসেসের কারণে। সো এই বক্রতাটা আমরা এখান থেকে মেজারমেন্ট করতে পারি। ফাইনালি প্রোডাক্টটা যাতে কাস্টমার এন্ডে না যায়, আগেই থেকে আমরা এটাকে ডিফেক্টটা যাতে মেজারমেন্ট করতে পারি। ওকে? সো করা যায়। দেন সেমিকন্ডাক্টর আইসি, যখন এগুলো আইসিগুলা পিসিবি বোর্ডে যখন বসানো হয়, এগুলা কিন্তু রোবোটিক আর্মের মাধ্যমে হয়। অটোমেটিক্যালি হয়, হিউম্যানের সাহায্য ছাড়াই, তাই না? সো সেই ক্ষেত্রে আ এটা পারফেক্ট পজিশনে যদি এগুলা না থাকে, ১৯-২০ যদি থাকে তাহলে কিন্তু আইসি গুলা বসবে না, তাই না? সো পা গুলা ঠিকমতো বসবে না। সো এগুলা কিন্তু খুবই সূক্ষ্ম বিষয়। তো এই যে দেখেন সেন্সরের একটা ডিসট্যান্স, আমরা সার্টেন লেভেলে আমরা একটা সেন্সরটাকে করে রাখছি। সো এটা যদি একটু মানে কম বেশি হয় তাহলে সে ডিটেক্ট করে ফেলতে পারে। ঠিক আছে? গ্লাসের সারফেস মেজারমেন্ট, গ্লাসটা আঁকা-বাঁকা আছে কিনা, সারফেসটা ঠিকমতো আছে কিনা, এই যে দেখেন এই সেন্সরগুলোর মাধ্যমে সে ডিসট্যান্স মেজারমেন্ট করে সেটাকে পারফেক্টলি সে একটা আউটপুট দিতে পারে। আমরা এখান থেকে জেনে নিতে পারি। ওকে? আচ্ছা, সো আমরা জাস্ট এখানে সেন্সরের কিছু দেখে নিলাম। ঠিক আছে? মেজারমেন্ট ডিসপ্লেসমেন্ট সেন্সরের। এখন আমরা
রিলের কনস্ট্রাকশন অপারেশন অ্যাপ্লিকেশনটা দেখবো। কারণ রিলে আমরা ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ইউজ হয়, পিএলসিতে অনেক বেশি ইউজ হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা আউটপুট আপনি মোটরকে অন করবেন। ধরেন ২২০ ভোল্টের একটা মোটর, যেটা হচ্ছে নরমালি আপনি ২২০ ভোল্ট আপনি মোটর, ফ্যান, লাইট যাই বলেন ২২০ ভোল্টের লোড আপনি পিএলসি দিয়ে অন করতে পারবেন না। সো সেক্ষেত্রে হচ্ছে পিএলসি অনেক ক্ষেত্রে যেগুলা ডিসি আউটপুট দেয়, তো সেক্ষেত্রে আপনি এই পিএলসির আউটপুটে ২৪ ভোল্ট দিলে ওই ২৪ ভোল্টটা দিয়ে আপনি একটা রিলেকে অন করবেন। ওই রিলের মাধ্যমে আপনি কি করবেন, অন্য কোনো ২২০ ভোল্টের কোনো লোড, কোনো মোটর এগুলাকে আপনি অন করবেন। ওকে, সো রিলে খুবই গুরুত্বপূর্ণ। রিলের কনস্ট্রাকশন অপারেশন অ্যাপ্লিকেশনটা আমরা একটু এক নজরে দেখে নিই আমাদের পিএলসি প্রোগ্রামিং এর মূল আলোচনায় যাওয়ার আগে। ঠিক আছে? আচ্ছা। হোয়াট ইজ রিলে? আপনারা সবাই চিনেন এই জিনিস, তাই না? মোটামুটি। সো রিলে কি? রিলে হচ্ছে ইলেকট্রিক্যালি অপারেটেড সুইচ। আমরা আমাদের বাসাবাড়িতে যে ফ্যান, সুইচ, এসি বা যাই কিছু অন করি, হাতের মাধ্যমে এগুলো অন করি, তাই না? সো সুইচগুলো হাতের মাধ্যমে অন করি। বাট আ রিলেও একটা সুইচ, বাট এটা ইলেকট্রিক্যালি ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে এটাকে আ সুইচটাকে অন অফ করা হয়। সুইচের কনট্যাক্টটা চেঞ্জ করা হয়। ঠিক আছে? আচ্ছা, রিলের কয়েল কি করে? এটা ম্যাগনেটিক কয়েলে যখন আপনি ভোল্টেজ দিবেন, সে কি করে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে এর মধ্যে একটা যে আর্মেচারটা আছে সেটা কি করে? টান দেয়, নিচের দিকে টান দেয়, ফিল্ডের দিকে টান দেয়। ফলে কি করে এর মধ্যে একটা মেকানিক্যাল ফোর্স তৈরি হয়। যেহেতু ম্যাগনেটিক ফিল্ড চুম্বকত্ব তৈরি হয় টান দেওয়ার ফলে একটা, এই রিলে কয়েল কি করে? এটাকে রিলে কয়েলের ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে মেকানিক্যাল ফোর্স এ রূপান্তর করে। ঠিক আছে? আচ্ছা। এখানে ২ রকম ভোল্টেজ সে রিলে করতে পারে, রিলে কাজ করতে পারে। একটা হচ্ছে কয়েলে আপনি যে ভোল্টেজটা দিবেন এটা ২৪ ভোল্ট হইতে পারে, ২২০ ভোল্ট। এটা রিলের কোন টাইপের রিলে আপনি ব্যবহার করছেন এটার উপর ডিপেন্ড করছে। আ আর কনট্যাক্ট ভোল্টেজ, যেটা কনট্যাক্ট চেঞ্জ করবে ওটা কনট্যাক্ট দিয়ে আপনি অন্য ভোল্টেজ সাপোজ ২২০ ভোল্ট, ৪০০ ভোল্টের কোনো লোড আপনি এটাকে এই রিলে দিয়ে অন করতে পারবেন। ওকে? সো ২ টার ভোল্টেজ লেভেল আপনি ২ রকম ইউজ করতে পারবেন। এটা হচ্ছে রিলের সবচেয়ে বড় সুবিধা। আপনি ডিফারেন্ট ভোল্টেজের কোনো কিছু অন করতে চাইলে আপনি রিলে দিয়ে অন করতে পারেন। আচ্ছা, একটা রিলের মধ্যে সাধারণত ৩ টা কনট্যাক্ট, ৪ টা ৫ টা কনট্যাক্ট থাকতে পারে, বেশি কনট্যাক্টও থাকতে পারে। তার মানে একটা ৭ টা কনট্যাক্ট যদি ৫ টা কনট্যাক্ট থাকে, সাপোজ ৫ টা কনট্যাক্ট দিয়ে আপনি ৫ টা লোডে কানেক্ট করতে পারবেন। ৫ টা আলাদা, আলাদা সিঙ্গেল ফেজের কোনো লোড আপনি আলাদা, আলাদা ওপেন করতে মানে অন করতে পারবেন। যখন এট এ টাইম একটা সিঙ্গেল একটা এট এ টাইম একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে, একটা সিঙ্গেল সিগন্যালের মাধ্যমে। অর্থাৎ আপনি রিলেকে দিয়ে অন করবেন, রিলেটা কি করবে? আরো ৫ টা আউটপুটটাকে সে অন করে দিবে। ওকে? আ এ ওকে, সো এর মধ্যে সেট অফ কনট্যাক্ট থাকে। তো এটা হচ্ছে আরেকটা সুবিধা। আচ্ছা, আমরা যদি দেখি এখানে একটা কনট্যাক্ট দেখানো হয়েছে। রিলেটা আসলে কিভাবে কাজ করে? আমি একটা বাটনের মাধ্যমে রিলের কয়েলে ভোল্টেজ দিব। ২৪ ভোল্ট যায়। ফলে কি করবে? মেটালটাকে, বডিটাকে সে টান দিবে। ফলে এর কনট্যাক্টটা চেঞ্জ হবে। ফলে কি হবে? সার্কিটটা ক্লোজ হবে। ফলে মোটরটা ঘুরতেছে। ওকে? সো এখানে আমি ডিসি ২৪ ভোল্ট দিয়েছি আর এটা হচ্ছে এসি ২২০ ভোল্ট। সাপোজ আমি যখন এটা বাটনটা প্রেস করব তখন কি হবে? ২৪ ভোল্ট কয়েলে যাবে। ফলে এটা ম্যাগনেটাইজড হবে। এটা টান দিবে মেটালটাকে। ফলে এই যে দেখেন কনট্যাক্টটা ক্লোজ হওয়াতে এটা সার্কিটে কারেন্ট প্রবাহিত হয়। ফলে মোটরটা ঘুরতে থাকে। মোটরের এক প্রান্তে নেগেটিভ দেওয়া থাকে আর অপর প্রান্তে হচ্ছে এই কনট্যাক্টের মাধ্যমে যখন কনট্যাক্টটা চেঞ্জ হবে ২২০ ভোল্ট অর্থাৎ ফেজটা চলে আসবে। ফলে এটা অন হয়। ওকে? সো এটা হচ্ছে রিলের একটা কার্যপ্রণালী। রিলে কিভাবে কাজ করে। আচ্ছা, ফ্যাক্টরি অটোমেশন এ আমরা রিলে কোন পারপাস এ ব্যবহার করি? ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলার যেমন পিএলসি, কাউন্টার, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার এগুলো দেখব, এগুলা কিভাবে কাজ করে। ওকে? সো উম পি এ এই যে বিভিন্ন রকম কন্ট্রোলার গুলা, পিএলসি, কাউন্টার, টাইমার, টেম্পারেচার কন্ট্রোলার, ওকে? সো আ এই জিনিসগুলা হচ্ছে আ সাধারণত লো ভোল্টেজে কাজ করে। অর্থাৎ ২৪ ভোল্টে কাজ করে। হুম? ২৪ ভোল্টে কাজ করে। এইগুলা যেহেতু ২৪ ভোল্টে কাজ করে, ২৪ ভোল্ট সিগন্যাল দেয়। তো এগুলা দিয়ে আমাদেরকে অনেক ক্ষেত্রে ২২০ ভোল্ট, ৪০০ ভোল্ট এইরকম আ লোড গুলা অন করার প্রয়োজন পড়ে। হাই ভোল্টেজ লোড গুলা এই কন্ট্রোল ভোল্টেজের মাধ্যমে অন করার প্রয়োজন পড়ে। সো সেক্ষেত্রে আমি কিভাবে করব তাইলে? সেই ক্ষেত্রে মাঝখানে যে একটা ডিভাইস ব্যবহার করতে হবে সেটাই হচ্ছে রিলে। ওকে? সো ২৪ ভোল্টের ধরেন এই কন্ট্রোলার গুলা ২৪ ভোল্ট দিল। ২৪ ভোল্ট দিলে আমি রিলের কয়েলে পাঠায় দিলাম। রিলেটা অন হলো। রিলের কনট্যাক্ট দিয়ে আমি ২২০ ভোল্টের কোন মোটরকে আমরা অন করতে পারি। ঠিক আছে? ওকে। আচ্ছা। রিলের আমরা যদি কিছু অ্যাপ্লিকেশন দেখি, রিলে কি করে? সেপারেট লোড সার্কিট ফ্রম কন্ট্রোল সার্কিট। কন্ট্রোল সার্কিটে ২৪ ভোল্ট থাকে। ধরেন লোড সার্কিটে আমি ২২০ ভোল্টের লোড আমি অন করলাম। সো এটা ২ টা আলাদা, আলাদা সেপারেট করা থাকে। তাই না? একটা যেহেতু ২ রকম ভোল্টেজ লেভেল।
আচ্ছা, একটা সিঙ্গেল কন্ট্রোলের মাধ্যমে অর্থাৎ সিঙ্গেল একটা কন্ট্রোল ভোল্টেজ আমি এর কয়েলে যখন দিব, এর মাল্টিপল কন্টাক্ট যেহেতু থাকে, মাল্টিপল লোড আমি অন করতে পারি একটা সিঙ্গেল ভোল্টেজের মাধ্যমে এট এ টাইম, একই সময়ে। ঠিক আছে? আচ্ছা, যখন কোনো সেফটি ইস্যু আসবে, রিলে কি করবে? আমরা সেফটি পারপাস এটা ব্যবহার করতে পারি। রিলে কি করবে? সার্কিটটাকে আইসোলেট করে দিবে, অর্থাৎ সার্কিটটাকে সেফ করে দিবে, কন্টাক্টটা চেঞ্জ করে দিবে। ঠিক আছে? আহ বিভিন্ন রকম লজিক ফাংশন আমরা তৈরি করতে পারি, যেমন এন্ড, অর, নট। ওকে? সো এই ফাংশনগুলো আমরা খুব সহজেই, যেমন ২ টা ইনপুট, ২ টা বাটন আপনি ইউজ করলেন। ২ টা বাটন একই সাথে প্রেস করলে আ হচ্ছে রিলে অন হবে। ঠিক আছে? সো এই লজিক্যাল ফাংশনগুলো আপনারা, আমি জানি অনেকেই আপনারা এগুলো করতে পারেন। এগুলো আমরা PLC তে প্রোগ্রামিং করে দেখাবো যে এগুলো আসলে কিভাবে করতে হয়। আচ্ছা, সেফটি ইন্টারলক সার্কিট। সেফটি ইন্টারলক সার্কিট আমরা তৈরি করতে পারি। অনেক ক্ষেত্রে সেফটির অনেক ইস্যু থাকে। ইন্টারলক সার্কিট বলতে কি, একটা সার্কিটের উপর আরেকটা সার্কিটের ডিপেন্ডেন্সি। সো এটা আমরা এখান থেকে নিরূপণ করতে পারি, আমরা বের করতে পারি। যেমন না ধরেন আ কোনো একটা দরজা খুললে সে মেশিনটাকে, মেইন মোটরটাকে অফ করে দিবে। ঠিক আছে? সো এই যে ইন্টারলক সিস্টেম, এই ইন্টারলক সিস্টেমটা আমরা করতে পারি। দরজা খুললে রিলে সার্কিট থেকে, কয়েলে একটা ভোল্টেজ যাবে। ফলে কি হবে? এর এনসি তে যে কানেকশনটা আমরা দিয়ে রাখবো, এটা এনো হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ফলে সে কি করবে? সার্কিটটাকে আইসোলেট করে দিবে। অর্থাৎ অ্যা মোটরটাকে অফ রাখবে, অর্থাৎ কোনো মানুষ যখন এটার ভেতরে চলে যাবে, দুর্ঘটনা ঘটতে পারে। সো সেক্ষেত্রে একটা সেফটি ইন্টারলক আমরা এখানে এভাবে তৈরি করতে পারি। সো এইসব পারপাসে আমরা রিলেগুলো ব্যবহার করতে পারি। ছোট, ছোট পারপাসে আপনি এগুলা ব্যবহার করতে পারেন। ওকে, সো রিলের কনস্ট্রাকশনটা এখন আমরা এক নজরে একটু দেখে নেব। রিলের কনস্ট্রাকশন। ওকে, সো রিলের কনস্ট্রাকশনটা আমরা যদি দেখি, আ রিলের মধ্যে যে একটা কয়েল থাকে, কয়েলেই তো আমি ২৪ ভোল্টের দিব, তাই না? ও এই কয়েল থাকে। কয়েলের মধ্যে আয়রন কোর থাকে। এই যে দেখেন, একটা আয়রন কোর। আয়রন কোরের মধ্যে একটা কয়েল পেঁচানো থাকে, কপারের ওয়্যার পেঁচানো থাকে। ঠিক আছে? এটার সাধারণত ২ টা পার্ট। একটা হচ্ছে স্টেশনারি পার্ট, যেটাকে ইয়োক বলে। এটা হচ্ছে স্টেশনারি পার্ট বলে, যেখানে আমি ভোল্টেজটা দিব। আর আরেকটা হচ্ছে রোটেটিং মুভেবল পার্ট বা আর্মেচার বলে। এটা হচ্ছে এর আর্মেচার বা মুভেবল পার্ট। ওকে? সো এটা হচ্ছে ইয়োক, স্টেশনারি পার্ট। এটা হচ্ছে আর্মেচার, মুভেবল পার্ট। ঠিক আছে? আচ্ছা, আর্মেচার মেকানিক্যালি লিঙ্ক করা থাকে। হুম? এই মুভেবল পার্টটা যেটা, এটা হচ্ছে, এই যে দেখেন, আ এটা হচ্ছে এই কনট্যাক্টের সাথে, মুভেবল কনট্যাক্ট যেটা, এই মুভেবল কনট্যাক্টের সাথে এই আর্মেচারটা লিঙ্ক করা থাকে। যখন এটা আমি সামনের দিকে টান দিব, তাহলে এটা কি হবে? এটা উপরের দিকে উঠবে, তাহলে কনট্যাক্টটা চেঞ্জ হবে এখানে, তাই না? আচ্ছা, যখন আমি কয়েলে ভোল্টেজ দিব, সাপোজ এখানে আমি ২৪ ভোল্ট দিলাম, কয়েলটা ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি হলো, ম্যাগনেটাইজড হইলো, এখানে চুম্বকত্ব তৈরি হলো। এই যে দেখেন, এরোর মাধ্যমে দেখা হচ্ছে এখানে একটা চুম্বকত্ব তৈরি হইছে। ফলে সে কি করবে? এই আর্মেচারটাকে সে টান দিবে নিচের দিকে। টান দিলে একটা কট করে শব্দ হয় রিলেতে, তাই না? আপনারা যখন দেখেছেন গাড়ি যখন কি হয়? ডান দিকে মোড় নেয়, যখন সিগনাল, মানে ডান দিকে সে সিগনাল দেয়, কাট, 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 কাট শব্দ হয়। এটা আসলে রিলের সাউন্ড না? খুবই মধুর লাগে সাউন্ডটা। ঠিক আছে? এটা আমার শুনতে অনেক ভালো লাগে। ওকে? সো যখন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ওকে? যখন কয়েলে ভোল্টেজ দিব, চারপাশে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। ফলে এটাকে সে টান দিবে। ইলেক্ট্রোম্যাগনেট সে কি করে? মুভেবল আর্মেচারটাকে সে টান দিবে, অ্যাট্রাক্ট করবে, তার দিকে টেনে নিয়ে আসবে। ঠিক আছে? এটা কি করে? যখন আমি কয়েল থেকে টান দিলে কি হবে? এখানকার কনট্যাক্টটাও তো চেঞ্জ হবে, তাই না? NO কনট্যাক্টটা ক্লোজ হবে আর NC কনট্যাক্ট ওপেন হয়ে যাবে। যখন আমি এইখান থেকে ভোল্টেজটা সরাই দিব এই কয়েল থেকে, তখন আবার কি করবে? সে এটাকে এবার, যেহেতু এখানে ম্যাগনেটিক ফিল্ড নাই, চুম্বকত্ব নাই, সে এটাকে ছেড়ে দিবে। অর্থাৎ এই আর্মেচারটা আগের পজিশনে চলে আসবে। আগের পজিশনে চলে আসলে উপরটাও নিচে নামিয়ে দিবে। অর্থাৎ এটা যেটা ক্লোজ হয়েছিল, এটা আবার ওপেন হয়ে গেল। আর এটা NO টা NO-ই থাকবে, NC-টা NC থাকবে। ওকে? আচ্ছা। সো একটু যদি দেখি, আমরা একটু ভিডিওর মাধ্যমে, আমরা কয়েলে ভোল্টেজ দিব, দেখবেন যে এটা টান দিচ্ছে। আর্মেচারটাকে কয়েল টান দিচ্ছে। অম ইয়োক যেটা বলি, আর উপরের দিকে কনট্যাক্টটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে? ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন। ওকে, সো আমরা যদি আরো ডিটেইলে একটু দেখার চেষ্টা করি। রিলে অপারেশনটা যদি আমরা একটু দেখি। ইলেক্ট্রোমেকানিক্যাল রিলে এনার্জাইজড এবং ডি-এনার্জাইজড হয় ২ টা স্টেপে। উম
ওকে? সো ২ টা স্টেপে এটা এনার্জাইজড এবং ডি-এনার্জাইজড হয়। সরি ৫ টা স্টেপে। ৫ টা স্টেপে এনার্জাইজড এবং ডি-এনার্জাইজড হয়। সেই ৫ টা স্টেপ আমরা এখন একটু দেখি কি স্টেপে। যখন আমরা কয়েলে পাওয়ার দিব তখন কি হবে একটা ম্যাগনেটিক একটু আগে যেটা দেখলাম কয়েলে পাওয়ার দিলে কি করে সে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, তাই না? ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে ১ম স্টেপে। 2nd স্টেপে সে কি করে ইলেক্ট্রোম্যাগনেটিক ফিল্ড যখন তৈরি হয়, চুম্বকত্ব তৈরি হয়, সে তখন আর্মেচারটাকে টান দেয়। অর্থাৎ এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে সে মেকানিক্যাল ফোর্স এ রূপান্তর করে, তাই না? সো এটা হচ্ছে 2nd স্টেপ অলরেডি যেটা আপনারা দেখেছেন ভিডিওতে। 3rd স্টেপে সে কি করে এই মুভিং আর্মেচারটা উপরের দিকে যে কনট্যাক্ট থাকে দেখলাম না যে উপরের দিকে কনট্যাক্ট থাকে সে NONC কনট্যাক্টটাকে সে চেঞ্জ করে। এখানে ১ টা কনট্যাক্ট, ২ টা কনট্যাক্ট, ৩ টা কনট্যাক্ট যেভাবেই সাজানো থাকে ওই কনট্যাক্ট গুলাকে সে চেঞ্জ করে। এটা হলো 3rd স্টেপে এই আর্মেচারটা। 4th স্টেপে কি হয়? 4th স্টেপে হচ্ছে যখন আমরা এই কনট্যাক্ট গুলাতে আমরা তো ধরেন অন্য ভোল্টেজের কোনো অন্য লোডের অন্য পাওয়ারের কোনো লোডে কানেক্ট করব, তাই না? ভোল্টেজ দিব। ধরেন ২২০ ভোল্ট আমি এখানে দিব বা ৪০০ ভোল্টেজ হইতে পারে। সো যখন কনট্যাক্টটা চেঞ্জ হবে তখন ভোল্টেজটা লোডে চলে যাবে। মাইনর কনট্যাক্টে দিয়ে রাখবো। ভোল্টেজটা মানে যখন মানে কনট্যাক্টটা চেঞ্জ হবে, কয়েলে যখন ভোল্টেজ দিব তখন কি হবে? NO কনট্যাক্টটা ক্লোজ হবে, ফলে লোডে ভোল্টেজটা চলে যাবে। তাই না? লোডে যখন ভোল্টেজটা চলে যাবে তখন কি হবে? এই লোডটা তখন অন হবে। এটা হচ্ছে 4th স্টেপ। 5th স্টেপে কি হবে? আপনি যখন ভোল্টেজটা রিমুভ করে ফেলবেন ইয়া থেকে কি বলে? আপনি যখন ভোল্টেজটা রিমুভ করবেন ইয়া থেকে কয়েল থেকে তখন সে কি করবে? আবার ব্যাক টু দি অরিজিনাল পজিশন অর্থাৎ আগের পজিশনে সে চলে আসবে। অর্থাৎ NOটা NOই থাকবে, NCটা NC থাকবে। অর্থাৎ লোড যেটা আমি ২২০ ভোল্টে অন করেছিলাম সেটা আবার অফ হয়ে যাবে। ঠিক আছে? যতক্ষণ আমি রিলের কয়েলে ভোল্টেজ দিব তখন এটা অন থাকবে। ভোল্টেজটা সরাই দিলে এটা আবার অফ হয়ে যাবে। সো ওই ৫ টা স্টেপে রিলে আসলে অপারেট করে। সো ৫ টা স্টেপ কি ক্লিয়ার? আই থিংক সো এটা অনেকেই জানেন এগুলা। সো ভেরি সিম্পল, অনেকের কাছে খুবই সহজ মনে হতে পারে যে বলেন মনে, মনে চিন্তা করছেন যে এই সহজ বিষয়গুলা কেন আমরা আলোচনা করছি। ওকে? সো এগুলা আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা একদম যারা অনেকেই প্রবলেম আছেন এগুলা যাতে মানে পরবর্তীতে যাতে কোনো প্রবলেম না হয় এগুলো বুঝতে। ওকে। এই যে দেখেন যখন পুশ বাটন প্রেস করা হয়, বাটনটা প্রেস করার ফলে কি হয়? ভোল্টেজ যায় কয়েলে, ফলে কনট্যাক্ট চেঞ্জ হয়। অর্থাৎ কনট্যাক্টটা যে দেখেন NO কনট্যাক্টটা ক্লোজ হয়, ফলে লোডটা অন হয়। আবার ছেড়ে দিলে কনট্যাক্ট ছেড়ে দেয়। ঠিক আছে? এটা আসলে এভাবে কাজ করছে। যখন NC কনট্যাক্টের ক্ষেত্রে কি হয়? NC কনট্যাক্ট দিয়ে আপনি সবসময় কোনো কিছু যদি লোডে কানেক্টেড রাখেন, তাহলে লোডটা সবসময় কোনো কিছু অন থাকবে। যখন আপনি কয়েলে ভোল্টেজ দিবেন, এই NCটা ওপেন হয়ে যাবে। ফলে কি হবে? আ অম মোটরটা অফ হবে। ধরেন কোনো একটা মোটর আপনি চালাচ্ছেন, মোটরটা সবসময় অন থাকছে। কয়েলে যখন আপনি বাটন প্রেস করে ভোল্টেজ দিবেন, তখন কি হবে? এই NC কনট্যাক্টটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? ফলে কি হবে? মোটরটা অফ হয়ে যাবে। আবার বাটনটা ছেড়ে দিলে মোটরটা অন হয়ে যাবে। ঠিক উল্টা অপারেশন। ঠিক আছে? ওকে। সরি। ওকে, সো আজকের আলোচনা আমরা এখানেই শেষ। আমাদের ব্যাচ 1 এনরোলমেন্ট শুরু হয়েছে আজকে। ব্যাচ 1 এনরোলমেন্ট যারা এই আগের আমাদের ইয়াগুলাতে এনরোলমেন্ট করতে পারেন নাই, মিস করেছেন। ওকে, সো আমাদের